হ্যালো স্টুডেন্টস, আমি তপশ্রী ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে আমরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স নিয়ে স্টাডি করব। তো যে পার্টটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ভেরিয়েবল। ওকে, তো টপিকটা শুরু করা যাক। তো এর আগে তোমরা প্রবাবিলিটির বেসিক্সগুলো নিয়ে স্টাডি করেছো, তো সেটার উপর একটা ভিডিও রয়েছে আমাদের, তো সেটা দেখতে পারো প্রয়োজন হলে। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব ফার্স্ট, সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবল নামটা অনেকেরই শোনা, বাট কনসেপ্টটা অনেকের কাছে এখনো ক্লিয়ার নয়। ওকে, তো র্যান্ডম ভেরিয়েবল মানে এটা নিয়ে অল্প আমি আগে বলেছিলাম। তো র্যান্ডম কথাটা শুনেই বুঝতে পারছো যে কোনো কিছু ফিক্সড বা প্রিফিক্সড কিছু নয়। আর র্যান্ডম ভেরিয়েবল কথাটা শুনে ইন র্যান্ডম একটা ভেরিয়েবল টাইপের মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় র্যান্ডম ভেরিয়েবল? র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একটা বেসিক্যালি ম্যাপিং। সেটা কোথা থেকে হচ্ছে? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যাম্পল স্পেস থেকে আমাদের রিয়েল লাইন আর এর উপর। ওকে, এবার যখন স্যাম্পল স্পেস থেকে আমরা রিয়েল লাইন আর এর উপর একটা ম্যাপিং করব, সেটা দুরকম হতে পারে। আইদার এটা আমি ডিসক্রিট ওয়েতে নিতে পারি, যেমন সাপোজ স্যাম্পল স্পেস থেকে আর এর উপরে যে ম্যাপিংটা হলো সেটা এরকম ভাবে আসলো 1 2 3 4, এইভাবে ডিসক্রিট ওয়েতে একটা পয়েন্টে গিয়ে ম্যাপ করলো। আর একটা কি হতে পারে, এটা হচ্ছে আমাদের কেস 1। আরেকটা কি হতে পারে কেস 2তে, সেটা হচ্ছে সাপোজ একটা কোনো ইন্টারভাল হয়ে গেল। যদি AB ক্লোজড ইন্টারভাল ইন আর হয়, তাহলে সাপোজ আমাদের ম্যাপিংটা স্যাম্পল স্পেস থেকে এরকম একটা ক্লোজড ইন্টারভালে চলে এলো। তখন কিন্তু আর এটা ডিসক্রিট রইল না, তখন এটা আমরা এরকম করে কোনো সার্টেন কিছু পয়েন্ট আস্তে আস্তে পিক করতে পারবো না। তো তখন এটা একটা ইন্টারভাল, মানে এটা একটা কন্টিনিউয়াস হিসেবেই এখানে আনকাউন্টেবল নাম্বার রয়েছে। তো সেভাবে আমাদেরকে ভাবতে হবে। তো র্যান্ডম ভেরিয়েবল বলতে বেসিক্যালি একটা ম্যাপিংকেই বোঝায়। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ম্যাপিং মানে কি ফাংশনও হবে? হ্যাঁ, অবভিয়াসলি ম্যাপিং মানে এখানে ফাংশনও হবে, সেটা তোমরা নিজেরা চেক করতে পারো, কারণ ফাংশন কাকে বলে হোপফুলি তোমরা জানো সেটা। তো সেই প্রপার্টি দিয়ে তোমরা চেক করতে পারো। ওকে, তো আমি ডেফিনেশনটা লিখছি। লেট E be a random variable E be a random experiment and S be the corresponding sample space. A mapping x, যেটা আমি একটু আগে f দিয়ে ডিনোট করেছিলাম, সেটা f না দিয়ে x দিয়ে যদি ডিনোট করো তাহলে সেটা বেটার, কারণ যেহেতু আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলছি, ভেরিয়েবলের সাথে আমরা এক্সটা ইউজ করতে বেশি কমফোর্টেবল। তো x একটা ম্যাপিং যেটা s থেকে r এ যাচ্ছে ইজ কল্ড আ র্যান্ডম ভেরিয়েবল। ওকে, এবারে যখন আমি বলছি ম্যাপিংটা এক্স ম্যাপিংটা স্যাম্পল স্পেস থেকে আর এর উপরে যাচ্ছে, তার মানে এখান থেকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার একটা রেঞ্জ কত, বা প্রবাবিলিটি ল্যাঙ্গুয়েজে অনেক সময় বলা হয় স্পেকট্রাম অফ র্যান্ডম ভেরিয়েবল। ওকে, আলটিমেটলি এটা রেঞ্জকেই মিন করছে। তো স্পেকট্রাম যদি ইউজ করা হয় ওয়ার্ডটা, তাহলে সেটা কত হবে? অবভিয়াসলি যখন আর এ ম্যাপ করছে সেটা সবসময় -ইনফিনিটি টু ইনফিনিটি হবে। এটা জাস্ট একটা জেনারেল বেসিক নলেজের জন্য।
তো এবার আমরা আস্তে আস্তে আজকে যেটা মেন আমাদের শেখার বিষয় যে ডিস্ট্রিবিউশন, সেটাতে আমরা শিফট করব। এবার আমি আগেই বলেছি যে র্যান্ডম ভেরিয়েবল দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ওকে, তো অবভিয়াসলি আমরা যখন ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে স্টাডি করব, দুটো কেসের জন্য দুটো আলাদা হবে। তো ফার্স্ট আমরা ডিসক্রিটটা নিয়ে স্টাডি করি, তারপরে আমরা আস্তে আস্তে কন্টিনিউয়াসটা নিয়েও স্টাডি করব। ওকে, এবার ডিসক্রিট কেসের জন্য তাহলে ফার্স্ট কেস আমাদের কি আসছে, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ওকে, তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমাদের যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা প্রবাবিলিটি ফাংশনটা ইউজ করা হয় সেটাকে বলা হয় যে প্রবাবিলিটি মাস ফাংশন। ওকে, তো প্রবাবিলিটি মাস ফাংশন আর ফার্স্টে যে ওয়ার্ডটা শুনেছো যে ডিস্ট্রিবিউশন ফাংশন, দুটো কিন্তু ডিফারেন্ট হয়। প্রবাবিলিটি মাস ফাংশনকে জেনারেলি আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি। এবার প্রবাবিলিটি মাস ফাংশন জিনিসটা কি, আমরা যে র্যান্ডম ভেরিয়েবলগুলো একটা ম্যাপিংটা নিলাম স্যাম্পল স্পেস থেকে রিয়েল লাইনের উপরে, তো সেই ম্যাপিংটার যে আউটকামটা আসবে বা যে স্যাম্পল স্পেস থেকে যে র্যান্ডম ভেরিয়েবলটা অ্যাজ আ আউটকাম আমি পাবো, সেইটা হওয়ার প্রবাবিলিটি প্রত্যেকটা পয়েন্টে যখন আমি দেখতে থাকি তখন সেটা হচ্ছে কিন্তু প্রবাবিলিটি মাস ফাংশন দিয়ে ক্যালকুলেট করা যায়। মানে আমার কাছে যে র্যান্ডম ভেরিয়েবলগুলো আছে বা যে স্যাম্পল স্পেসে যে আউটকামগুলো আছে সেটা কখন কোনটা হবে, সেটা হওয়ার যে প্রবাবিলিটিটা, সেটা যে ফাংশন দিয়ে ডিনোট করা যায় সেটাকেই আমরা কিন্তু বলছি প্রবাবিলিটি মাস ফাংশন। জাস্ট টার্মটা ডিফারেন্ট, ডিসক্রিটের জন্য সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, সরি ডিসক্রিটের জন্য সেটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, আর কন্টিনিউয়াস কেসের জন্য সেটা হয়ে যাবে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ওকে, এবার এখানে একটা প্রবলেম অ্যারাইজ করবে যে আমি তো যেহেতু এটা ডিসক্রিট কেস, আমি সেই জন্য আলাদা করে পয়েন্টগুলো নিতে পারছি, সেই জন্য আমি বলতে পারি যে কোনো একটা পার্টিকুলার আউটকামের কি প্রবাবিলিটি হবে সেটা যে ফাংশন থেকে আমরা বুঝতে পারবো। কিন্তু যখন আমরা কন্টিনিউয়াস কেসে সুইচ করব তখন তো আমাদের ওরকম একটা কোনো পার্টিকুলার পয়েন্ট বা পার্টিকুলার একটা আউটকামকে আমি বের করতে পারবো না, কারণটা কন্টিনিউয়াস। তো সেই জন্য সেখানে জাস্ট একটা ছোট্ট চেঞ্জ হয়, সেটা হয়ে যায় ইন্টারভাল। কোনো একটা পার্টিকুলার ইন্টারভালে প্রবাবিলিটিটা নিয়ে সেখানে ডিসকাস করা হয়, তো সেটা আমরা পরে আসবো। তো ফার্স্ট আমাদের হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। ইফ the random variable x is discrete, then fx is called probability mass function। আর যদি প্রবাবিলিটি মাস ফাংশন বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দুটো কেসেই একটা মেন প্রপার্টি সবসময় স্যাটিসফাই করতে হয়, সেটা হচ্ছে উইথ দ্য প্রপার্টিজ, সেটা হচ্ছে এইটার সামটা, টোটাল সামটা সবসময় 1 হতে হবে। ওকে, where
প্রবাবিলিটি মাস ফাংশনকে লেখার জন্য আমরা ক্যাপিটাল পিটাকে ইউজ করি। I is equals to 0, 1, 2 and so on. ওকে, তো এটার জন্য আমরা ক্যাপিটাল পিটাকে ইউজ করি। এবার আমরা এক এক করে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবাবিলিটি মাস ফাংশন নিয়ে স্টাডি করব। তো সবার ফার্স্ট যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে নাম্বার 1, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। বেসিক্যালি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা কি? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যখন কোনো কিছুর প্রবাবিলিটি ইউনিফর্ম হয়, মানে ইউনিফর্ম ইন দ্য সেন্স যে কটা আউটকাম আছে সব কটার প্রবাবিলিটি সিমিলার হবে। সাপোজ একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, এটা খুব কমন এক্সাম্পল, কয়েন টস। কয়েন টসের জন্য যদি একটা আনবায়াসড কয়েন হয় অবভিয়াসলি, তো সেই ক্ষেত্রে কয়েন টসের জন্য আমি আইদার হেড পেতে পারি অর টেল পেতে পারি। যদি হেড পাই সেক্ষেত্রে আমার প্রবাবিলিটিটা হয়ে যাবে কত? হাফ। অ্যান্ড যদি আমি টেল পাই সেক্ষেত্রে আমার প্রবাবিলিটিটা কত হয়ে যাবে? এগেন হাফ। তাহলে দুটো কেসেই কি আমার প্রবাবিলিটিটা ইকুয়াল রয়েছে, বা এটাকে আমি ইউনিফর্মলিও ভাবতে পারি। বা যদি একটা ডাই রোলিং এর জন্য বলি, ডাই রোলিং এর জন্য কি হয়ে যায়, যে সাইডই পড়ুক না কেন অবভিয়াসলি প্রত্যেকটার জন্য মাথায় রাখবে আনবায়াসড এর জন্য, আনবায়াসড কয়েন বা আনবায়াসড ডাই। এবার সেখানে আমার যাই হোক না কেন, যে সাইডটাই আসুক না কেন, সেটার জন্য সবসময় কিন্তু আমার প্রবাবিলিটিটা হয়ে থাকে 1/6। আই ক্যান বি 1, 2, 6 এনিথিং। মানে আমার সেখানে এক পড়ুক, ডাই রোলিংয়ে আমার কাছে এক পড়ুক, সেখানেও আমার প্রবাবিলিটি হয়ে যাবে 1/6। আমার ডাই রোলিংয়ে আমার কাছে 2 পড়ুক, সেখানেও প্রবাবিলিটি হবে 1/6। তো প্রত্যেকটাই হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তো এই ধরনের যে র্যান্ডম ভেরিয়েবলগুলোর জন্য, এটার জন্য যে আমরা যেটাকে ইউজ করি সেটাকেই বলছি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। The discrete uniform distribution is a symmetric probability distribution. ওকে, তাহলে এটার মাস ফাংশনটা কি হবে? এটার মাস ফাংশনটা হবে হচ্ছে যেটাকে আমরা স্মল f দিয়ে ডিনোট করি 1/k, where I is equals to 1 to k। যতগুলো আমার কাছে র্যান্ডম ভেরিয়েবল থাকবে সেটাই নিচে ডিভাইড হয়ে যাবে, সেই নাম্বারটাই নিচে ডিভাইড হয়ে যাবে। এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। নেক্সট আমরা যে ডিস্ট্রিবিউশনটা শিখবো সেটা হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। ওকে, তো বার্নৌলি ডিস্ট্রিবিউশনের জন্য কি হয়, সাপোজ আমি একটাই ট্রায়াল হবে, এটাই হচ্ছে এরপরে আমরা বার্নৌলি জাস্ট পরেই আমরা শিখবো হচ্ছে বাইনোমিয়াল। এটাই হচ্ছে বার্নৌলি আর বাইনোমিয়ালের মধ্যে ডিফারেন্স। বার্নৌলিতে সবসময় ট্রায়াল নাম্বার হচ্ছে 1, আর যখনই বাইনোমিয়ালের কথা বলবো তখন ট্রায়াল নাম্বার হয়ে যাবে n। ওকে, তো এখন আমরা বার্নৌলিতে আছি,
তো বার্নৌলিতে ওয়ান ট্রায়াল নিয়ে কথা বলবো। তো বার্নৌলির জন্য যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা হয়, বা সরি ডিস্ট্রিবিউশন ফাংশনে যে মাস ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে p of x is equals to I, mass function fi is equals to small p to the power I into 1 minus small p to the power 1 minus I। অ্যাকচুয়ালি কি হয়, এই দুটো p এর মধ্যে খুব কনফিউশন হয়। প্রবাবিলিটি মাস ফাংশন লেখার জন্য যে পিটা ইউজ করছি সবসময় ক্যাপিটাল হবে, আর ফাংশনের ভিতরে যে পিটা ইউজ করছি সেটা কিন্তু সবসময় স্মল পি হবে। কারণ কি, অ্যাকচুয়ালি এই পিটা কি ডিনোট করছে, যে সাকসেসের প্রবাবিলিটি। সাপোজ আমি একটা কয়েন টস করছি, সেখানে যদি আমি হেডটাকে সাকসেস হিসাবে ধরি, তাহলে হেড পড়ার যে প্রবাবিলিটি সেটাই কিন্তু হবে পি, হুইচ ইজ হাফ। ওকে, এবার আমি একবার ট্রায়াল নিচ্ছি। এবার একবার ট্রায়ালে যে কতবার সাকসেস আসবে সেটাই হচ্ছে আই দিয়ে ডিনোট করা হবে। আই হচ্ছে নাম্বার অফ সাকসেস ইন ওয়ান ট্রায়াল। ওয়ান ট্রায়ালটা মেনশন করছি কারণ এটা আমি বার্নৌলি নিয়ে পড়ছি। ইন জেনারেলি আইকে ওটাই বলা হয় যে নাম্বার অফ সাকসেস, আর পিটা হচ্ছে স্মল পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। ওকে, তো এবার নেক্সট আমরা চলে আসছি জাস্ট এর মতোই সিমিলার, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করে দিই। তো এখানে দ্য ওনলি প্যারামিটার ইজ, যে প্যারামিটারটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র স্মল পি। আচ্ছা, এবার চলে আসছি আমরা বাইনোমিয়ালে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একদম এক্স্যাক্টলি বার্নৌলির মতোই সেম, কিন্তু বার্নৌলিতে যখন আমি একটা ট্রায়াল নিচ্ছিলাম, বাইনোমিয়ালে আমাকে এন ট্রায়াল নিতে হবে। তো এখানে যে মাস ফাংশনটা হবে সেটা তাহলে কি দাঁড়াবে, প্রবাবিলিটি অফ x is equals to I, যেখানে fi দিয়ে আমি ডিনোট করছি মাস ফাংশনকে, which will be NCI, small p to the power I into 1 minus small p to the power n minus I। ওকে, এখানে দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে স্মল p। এখন n obviously number of trials, n is number of trials। again p টাও আগের মতোই সিমিলার, probability of success। and I হচ্ছে নাম্বার অফ সাকসেস। এখানে কিন্তু আর ওয়ান ট্রায়াল লিখবো না, কারণ এখানে n নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে, n নাম্বার অফ ট্রায়ালসে অবভিয়াসলি মোর দ্যান ওয়ান টাইমস আমার সাকসেসটা আসতে পারে। যেটা বার্নৌলিতে, যেটা আমি আই নাম্বার অফ সাকসেস ইন ওয়ান ট্রায়াল লিখেছিলাম, তার মানে আই এর ভ্যালু আইদার 1 হবে অর 0 হবে, মানে সাকসেস হলে একবার হবে, না হলে একবারও হবে না। তো এটা সেখানে মোর দ্যান ওয়ান টাইমস আসতে পারে। তো এটাই হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। নাম্বার দ্য প্যারামিটার্স আর স্মল p and n। আর এটাকে যখন বলা হয় যে একটা র্যান্ডম ভেরিয়েবল
বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে সেটাকে এভাবে নোট করা হয় যে এক্স ফলোস ক্যাপিটাল পি এনপি ডিস্ট্রিবিউশন। ওকে, এরপরে আমরা যে নেক্সট ডিস্ট্রিবিউশনটা শিখবো সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। নাম্বার 4, পয়সন ডিস্ট্রিবিউশনটা কি বলছে? পয়সন ডিস্ট্রিবিউশনটা একটু ডিফারেন্ট এগুলোর থেকে। সেটা বলছে যে একটা কোনো সার্টেন ইন্টারভালে একটা ইভেন্ট হবার যে প্রবাবিলিটিটা সেটাকেই আমরা বলবো পয়সন ডিস্ট্রিবিউশন। ওকে, একটা সার্টেন ইন্টারভাল বা একটা স্পেসিফাইড পিরিয়ড, যা খুশি বলতে পারো, তার মধ্যে একটা সার্টেন ইন্টারভালের মধ্যে বা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে একটা ইভেন্ট কতবার হতে পারে সেই বিষয়টাকেই আমরা পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে ডিনোট করি। তো এটার মাস ফাংশনটা ফার্স্টে দেখে নেব। এটার মাস ফাংশনটা হবে fi p of x ইকুয়ালস টু i। আচ্ছা, এই যে আমি x ইকুয়ালস টু i টা লিখছি না, এই যে x টা ইউজ করছি এটা কিন্তু র্যান্ডম ভেরিয়েবল, মানে এটা কিন্তু ক্যাপিটাল X দিয়ে ডিনোট করা হয়। ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার i divided by I factorial, where I will be 0, 1, 2 and so on. ওকে, তো এখানে যে আমার র্যান্ডম ভেরিয়েবলটা i নেওয়া হচ্ছে, আইটাকে কি বলা হয়? I will be number of events occur in a specified interval of time. Okay, তো এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন, এর মধ্যে একটাই আমাদের প্যারামিটার রয়েছে, সেটা হচ্ছে মিউ। আর যদি বলা হয় যে কোনো র্যান্ডম ভেরিয়েবল আমাদের পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করছে, তো সেটাকে কিভাবে ডিনোট করা হয়? র্যান্ডম ভেরিয়েবল ফলোস ক্যাপিটাল পি মিউ। যেটা আমাদের প্যারামিটার থাকে সেটাকে আমরা ভিতরে লিখি। ওকে, হুইচ মিনস যে র্যান্ডম ভেরিয়েবল x ফলোস পয়সন ডিস্ট্রিবিউশন। তো এগুলো ছিল এতক্ষণ অবধি আমাদের ডিসক্রিট কেস। তো তোমাদের যা কোশ্চেন আসবে মোটামুটি এই কটা ইম্পর্টেন্ট ডিসক্রিট ফাংশনগুলো থেকেই আসবে। আরও রয়েছে, বাট তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে শুধুমাত্র এগুলো পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস কেসের জন্য। ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। ওকে, তাহলে এবার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যখন বলছি, আগে যেরকম বলেছিলাম যে আমরা ডিসক্রিটের জন্য প্রবাবিলিটি মাস ফাংশন ইউজ করছি, তো সিমিলারলি আমরা এই কন্টিনিউয়াস কেসের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কনসেপ্ট পুরো সিমিলার মাস ফাংশনের মতো, শুধুমাত্র ওখানে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ইউজ হতো আর এখানে ইউজ হবে হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ওকে, তার জন্য একটা নোটেশন চেঞ্জ হবে, সেটা আমি বলে দিচ্ছি। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। যখন আমাদের কাছে ডিসক্রিট কেস ছিল, ডিসক্রিট কেসে আমি কি করছিলাম? সামেশন নিচ্ছিলাম। কন্টিনিউয়াস কেসের জন্য শুধুমাত্র আমরা সামেশনের বদলে ইন্টিগ্রেশন নেব, আদারওয়াইজ সমস্ত কনসেপ্ট সেম। তো ডেফিনেশনটা লেখা যায়, ইফ দ্য random variable x is continuous, then
small fx is called probability density function. With properties just mass function এর মতোই। কি প্রপার্টি? আগেরটা যেটা সামেশন ছিল এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx dx should be is equals to 1 and fx will be always greater or is equals to 0 for all x. ওকে, তো এটা গেল আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এবার আমরা আস্তে আস্তে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবাবিলিটি ফাংশন নিয়ে ডিসকাস করব কন্টিনিউয়াস কেসের জন্য। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইউনিফর্ম। এখানেও ইউনিফর্ম রয়েছে, ডিসক্রিটেও ইউনিফর্ম ছিল। আর এটাকে আরেকটা বলা যায় সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে ইউনিফর্ম অর রেক্ট্যাঙ্গুলার এটা হচ্ছে আমরা পড়বো এখন কিসের জন্য, সেটা হচ্ছে কন্টিনিউয়াস কেসের জন্য। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল x is said to be have uniform distribution over interval AB। এখানে কিন্তু ইন্টারভাল আসবে, কারণ আগেরটা ডিসক্রিট ছিল বলে আমরা র্যান্ডম কিছু পয়েন্টকে নিয়ে কথা বলতে পারছিলাম, কিন্তু কন্টিনিউয়াস কেসের জন্য ওরকম কিছু র্যান্ডম পয়েন্ট পেয়ে যাব না। তো সেটা সাধারণত সবসময় আমাদের এখানে ইন্টারভাল হিসাবে ডিনোট করতে হবে। তো এখানে আমরা এবি ইন্টারভাল নিয়েছি। ইফ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ x is given by fx is equals to, দুটো কেস হবে, একটা হচ্ছে 1/b minus a when x will remain between a and b, মানে x ওই ইন্টারভালটার মধ্যে যখন থাকবে তখন সেটা হচ্ছে 1/b minus a আর আদারওয়াইজ 0। ওকে, তো আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে, যদি আমার এটা ডিসক্রিট কেস হতো তাহলে আমি গুনে গুনে দেখতাম যে আমার কতগুলো আউটকাম হতে পারে। আগেরটা কে নাম্বার অফ আউটকাম ছিল, তো সেই জন্য এটা হচ্ছে 1/k। এবার যদি এক্স এই ইন্টারভালটার মধ্যে থাকে তাহলে এই ইন্টারভালের মধ্যে যত যা যাবতীয় পয়েন্ট রয়েছে সমস্তটাই এর র্যান্ডম ভেরিয়েবল হিসাবে বা আউটকাম হিসাবে কাজ করতে পারে। তো সেই জন্য এখানে পার্টিকুলার তো আমি কিছু পয়েন্ট পাচ্ছি না, তো আমি ইন্টারভালের মধ্যে সমস্ত যত যা পয়েন্ট আছে সেটাই নেব। সেই জন্য এন্ড পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টটা মাইনাস করে দিয়েছি, করে এটা আসছে 1/b minus a। তো দুটোই সিমিলার। তো নেক্সট আমরা আর একটা ডিস্ট্রিবিউশন শিখবো, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন। এটা ইন ফিউচার প্রচুর জায়গায় ইউজ হয়, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, তো নর্মাল ডিস্ট্রিবিউশন কাদেরকে বলবো, যারাও একটা পার্টিকুলার টাইপ অফ ডেন্সিটি ফাংশনকে ফলো করবে। তো সেই ডেন্সিটি ফাংশনটা কি হবে,
সেটা আমি লিখে দিচ্ছি। fx where ডেন্সিটি ফাংশন কি 1/√2 pi into sigma into e to the power minus x minus m whole square divided by 2 sigma square. ওকে, এই ডিস্ট্রিবিউশনটা প্রচুর ইউজ হয়, প্রচুর জায়গায় কাজে লাগে। তো এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা তোমাদেরকে মনে রাখতেই হবে। তো এখানে এক্সটা ভ্যারি করছে কোথা থেকে, -ইনফিনিটি টু ইনফিনিটি। ওকে, আর এখানে যে প্যারামিটার দুটো রয়েছে সেটা হচ্ছে 1 সিগমা, আর একটা হচ্ছে এক সিগমা রয়েছে, আর একটা হচ্ছে এম। তো যখনই আমরা বলবো যে একটা র্যান্ডম ভেরিয়েবল এই ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ফলো করছে, নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ফলো করছে, সেটাকে কি দিয়ে ডিনোট করব, এক্স নর্মালের জন্য এন, আর প্যারামিটার দুটো নেওয়া হয় সেটা হচ্ছে এম সিগমা। এক্স ফলোস নর্মাল এন সিগমা ডিস্ট্রিবিউশন। ওকে, তো এটাকে আমরা শুধু নর্মাল ডিস্ট্রিবিউশন বলি। এটার আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে সেখানে ইউজ করা হয় স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো শুধুমাত্র নর্মাল ডিস্ট্রিবিউশন আর স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে কি তফাৎ আছে? স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আর এর মধ্যে একটাই তফাৎ, সেটা হচ্ছে এমটা এখানে 0 হয়ে যায় আর সিগমাটা এখানে 1 হয়ে যায়। অ্যাকচুয়ালি যদি তোমরা আগে কখনো নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে স্টাডি করে থাকো তাহলে এটা জানবে যে এই নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন হচ্ছে এম আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা। ওকে, তো আমি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে এটাকে নিয়ে যাচ্ছি, মানে এটাই করছি যে মিনটা এখানে আমি 0 করে দিচ্ছি। এখানে মিন উইল বি 0 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল বি 1। এইটুকু জাস্ট ট্রান্সফরমেশন নেওয়া হচ্ছে। তো সেই জন্য ওটাকে বলা হচ্ছে নর্মাল এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, আর এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো অবভিয়াসলি এটার জন্য আমাদের যে ডেন্সিটি ফাংশন আছে সেটাও চেঞ্জ হবে। কিছুই না, শুধুমাত্র এম এর জায়গায় 0 পুট করব আর সিগমার জায়গায় পুট করব 1। তাহলে কি চলে আসবে 1/√2 pi into e to the power minus x square by 2, যেখানে x রয়েছে -ইনফিনিটি টু ইনফিনিটি। ওকে, এবার নেক্সট আর একটা ডিস্ট্রিবিউশন বা একটা ডেন্সিটি ফাংশন স্টাডি করব, সেটা হচ্ছে 3rd নাম্বারে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তো এখানে যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা বা ডেন্সিটি ফাংশনটা যেটা ফলো হবে সেটা আমি একেবারে লিখছি, সেটা হবে 1/λ ইন্টু e to the power minus x/λ। ওকে, -x/λটা এর পাওয়ারে রয়েছে, where x is greater than 0 and λ is also greater than 0। একমাত্র x আর λ দুটোই গ্রেটার দ্যান 0 হলেই এই ফাংশনটাকে ফলো করবে, আদারওয়াইজ সমস্ত জায়গায় 0। সো only parameter here is lambda. Here lambda greater than 0 is the only parameter. ওকে, আচ্ছা নেক্সট আর একটা যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বার 4 গামা
distribution. Similarly, এটা one kind of continuous random variable এর জন্য হচ্ছে, তো এটাও যে probability density function ফলো করবে, একটা টাইপ অফ যদি probability density function ফলো করে তাহলে এটাকে আমরা গামা ডিস্ট্রিবিউশনের আন্ডারে ফেলবো। তো যে probability density ফাংশনটা ফলো করবে শুধুমাত্র সেটাই লিখছি, আদারওয়াইজ সমস্ত কিছু সেম। সো দ্যাট উইল বি fx is equals to e to the power minus x into x to the power l minus 1 divided by gamma l। এই যে নিচে গামা এলটা লেখা হলো এটা হচ্ছে গামা ফাংশন। ওকে, তো তোমরা এটা নিয়ে ফার্দার পরে একটু দেখো যদি কেউ না জেনে থাকো গামা ফাংশন কি। সো এখানে এক্সটা কোন রেঞ্জের মধ্যে ভ্যারি করছে, এক্স এর ডোমেন হচ্ছে 0 থেকে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকলেই এই ফাংশনটাকে ফলো করবে, আদারওয়াইজ সমস্ত জায়গায় এই probability density function will be 0. So here L greater than 0, the only parameter, and if a random variable follows gamma distribution, then we will say we will denote it by the notation x follows gamma L. Okay, which means that random variable x follows gamma distribution. এবার আমরা যে লাস্ট যে টাইপটা শিখবো কন্টিনিউয়াস কেসের জন্য সেটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন। এবার বিটা ডিস্ট্রিবিউশনের মধ্যে দুটো টাইপ অফ ডিস্ট্রিবিউশন হয়, একটা হচ্ছে বলা হয় বিটা 1 আর একটা হচ্ছে বিটা 2। দুটোই সিমিলার অলমোস্ট, একটু শুধুমাত্র চেঞ্জ রয়েছে ডেনসিটি ফাংশনটায়, তো সেটা তোমরা ভালো করে দেখে নেবে কারণ এটা নিয়েও খুব কনফিউশন হয়। অনেক সময় বিটা 2টা বিটা 1 এ চলে যায়, আবার বিটা 1টা বিটা 2 তে চলে আসে। বিটা ডিস্ট্রিবিউশন নাম্বার 5। তো ফার্স্ট যদি আমি বিটা 1 এর জন্য বলি, বিটা 1 যে ডেনসিটি ফাংশনটা ফলো করে সেটার জন্য যদি বলি বিটা 1, তো সেটার জন্য যে ডেনসিটি ফাংশনটা ফলো করে সেটাকে ডিনোট করা হয় fx is equals to x to the power l minus 1 into 1 minus x to the power m minus 1 divided by beta l comma m, where x lies between 0 and 1 and l m both are greater than 0. Okay, আর যদি কন্ডিশনটা ফুলফিল না করে then it will be always 0. ওকে, আর এটার জন্য আমরা যে নোটেশনটা ইউজ করি সেটা হচ্ছে x follows বিটা 1। এখানে কি কি প্যারামিটার রয়েছে, l আর m দুটো প্যারামিটারই রয়েছে, x follows বিটা 1 ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে বিটা 1 এর জন্য। নেক্সট যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা হচ্ছে বিটা ওকে, তো বিটা 2 এর জন্য যে ডেনসিটি ফাংশনটা ফলো করবে সেটা হবে x to the power l minus 1, আর কিচ্ছু থাকবে না উপরে, ডিভাইডেড বাই 1 প্লাস x to the power l plus m into beta l comma m। এখানে এই যে বি সাইন দিয়ে যেটা ইউজ করা হচ্ছে বিটা ফাংশন, সেটা হচ্ছে বিটা ফাংশন, এটা ডিফারেন্ট টাইপ অফ ফাংশন। এটা তোমরা পরে স্টাডি করবে বা এটা নিয়ে আগে পড়েছো অলরেডি, তো এটা একটু দেখে নেবে বিটা ফাংশনটা কি।
তো এখানে x will lie between 0 and infinity where Lm is again greater than 0. Otherwise, always it will be 0. সো এখানেও দুটো প্যারামিটার রয়েছে L আর M। তো যদি বলা হয় যে র্যান্ডম ভেরিয়েবল x বিটা 2 ডিস্ট্রিবিউশন ফলো করছে, তাহলে সেটা লেখা হবে x follows বিটা 2 L, N। এভাবেই নোটেশনটা ইউজ করা হয়। ওকে, আর এখানে আরো একটা জিনিস যেটা নোটিস করার, সেটা হচ্ছে যে যখন আমি বিটা 1টা নিচ্ছিলাম তখন x 0 আর 1 এর মধ্যে আছে, আর যখন বিটা 2 নেব তখন x will lie between 0 to infinity। তো আপাতত আমাদের যে সমস্ত ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো ছিল কন্টিনিউয়াস আর ডিসক্রিট কেসে, মোটামুটি কটা করলেই চলে আসবে তোমাদের এক্সামের জন্য এনাফ। তো এরপরে আর একটা থিওরি পার্ট শিখবো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ র্যান্ডম ভেরিয়েবল। ওকে, ট্রান্সফরমেশন অফ র্যান্ডম ভেরিয়েবল। ট্রান্সফরমেশন অফ র্যান্ডম ভেরিয়েবলে কি বলছে, আমরা তো এখানে কিছু পার্টিকুলার টাইপ অফ র্যান্ডম ভেরিয়েবলের জন্য ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখলাম, যেমন এক্স এর জন্য দেখেছি শুধুমাত্র এক্স দিয়েই আমরা ডিনোট করে দেখেছি। তো যদি কখনো আমাদেরকে বলে দেয় যে সাপোজ এক্স এর জন্য নর্মাল এম সিগমা ফলো করছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর জন্য কি ফলো করবে? তো এটা তো আমরা এমনি এক্সট্রাক্ট করতে পারবো না, যদি করতে পারিও বা সেটা প্রচন্ড টাইম টেকিং হবে। তো সেটার জন্য একটা মেথড তৈরি হয়েছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ র্যান্ডম ভেরিয়েবল। এটাতে কি করা যায়, যদি আমরা কোনো পার্টিকুলার কেসের জন্য একটা কি ডিস্ট্রিবিউশন ফলো করছে সেটা জানতে পারি, তাহলে সেখান থেকে অ্যানাদার র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা বলতে পারবো কি ডিস্ট্রিবিউশনটা ফলো করতে পারে। ওকে, তো খুব ইজি মেথড, খুব স্কোরিং অ্যান্ড কোশ্চেনও আসে। তো let x be a given random variable and the distribution of x is known. Let the random variable y be defined by একটা গিভেন রয়েছে আর একটা ডিফাইন করছে যেটা গিভেন রয়েছে সেটার রেসপেক্টে, which is y is equals to g of x, where y is equals to g of x। এটা ডিফারেন্স কি, এটা র্যান্ডম ভেরিয়েবলের রেসপেক্টে লিখেছি, এখানে x আর y দুটোই ক্যাপিটাল আর ওখানে স্মল a। b continuously differential function। অবশ্যই আমাদেরকে ফাংশনটা একটা সার্টেন ইন্টারভালে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে। যদি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল না হয় তাহলে আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করতে পারবো না। which is strictly monotonic that is hopefully monotonic মানে তোমরা এতদিনে শিখে গেছো, মানে আইদার মনোটন ইনক্রিজিং অর মনোটন ডিক্রিজিং। যদি মনোটন ইনক্রিজিং হয় তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনটা উইল বি গ্রেটার দেন 0, আর যদি
ডিক্রিজিং হয় দেন ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন উইল বি লেস দেন 0 ফর অল এক্স, যে কোনো একটা হতে হবে, দুটো হলে হবে না। দেন the distribution of y is equals to g of x can be given by, তাহলে এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তাহলে আমাদের যে নতুন র্যান্ডম ভেরিয়েবলটা প্রথম র্যান্ডম ভেরিয়েবলের রেসপেক্টে নিয়েছি সেটা কিভাবে লেখা যাবে, তার ডিস্ট্রিবিউশনটা if y is equals to fx into modulus of dx dy, এটা খুব ভালো করে মার্ক করে রাখো। ওকে, কি বলছে যে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ y will be distribution of function of x, যেটা অলরেডি আমার কাছে নোন, আর dy dx যেন ভুলেও না হয়, এটা সবসময় মাথায় রাখবে, dx dy অ্যান্ড তার মডিউলাস, মানে এটা কখনো নেগেটিভ আসবে না। ওকে, তো এটাই ছিল তোমাদের আজকের থিওরি পার্টটুকু। এবার আমি আস্তে আস্তে প্রবলেমগুলো শুরু করব। এখনো অবধি যে থিওরিগুলো পড়েছি ডিস্ট্রিবিউশনের ওপর একদম বেসিক থেকে কিছু প্রবলেম করাবো, যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে যথেষ্ট বুঝতে। তো ফার্স্ট প্রবলেম, কি বলছে, random variable x has following probability distribution. ওকে, একটা টেবিল দেওয়া রয়েছে র্যান্ডম ভেরিয়েবল এর জন্য। ফার্স্টে যদি 0 হয় x এর ভ্যালু, দেন ইট উইল বি 0। সেকেন্ড যদি x এর ভ্যালু 1 হয় ইট উইল বি k, x এর ভ্যালু যদি 2 হয় ইট উইল বি 2k, 3 হলে এগেইন 2k, 4 হলে 3k, and 5 হলে k স্কোয়ার, 6 এর জন্য 2k স্কোয়ার, and 7 এর জন্য 7k স্কোয়ার প্লাস k। এটা আমাদের কাছে গিভেন রয়েছে। এবার এটার বেসিসে কি কি কোশ্চেন রয়েছে? ফার্স্ট কোশ্চেন বলছে 1 ফাইন্ড k। সেকেন্ড কোশ্চেন কি বলছে? if probability function x less or equals to a is greater than half, then find the minimum value of a. থার্ড কি বলছে? determine the distribution function of x. ওকে, তো চলো প্রবলেমটা শুরু করা যাক। তিনটে কোশ্চেন রয়েছে, একটা টেবিল দিয়ে দিয়েছে। তো ফার্স্টেরটা বলছে ফাইন্ড কে। আচ্ছা, ফার্স্টে এটা বুঝতে হবে এটা ডিসক্রিট কেস না কন্টিনিউয়াস কেস। বুঝতেই পারছো টেবিল হিসেবে দেওয়া রয়েছে মানে এটা অবভিয়াসলি ডিসক্রিট কেস। এবার ডিসক্রিট কেসের জন্য আমরা কি বলেছিলাম? সামেশন অফ এ ফাই ইজ ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে
এটা ফার্স্ট পার্টটা করছে। তো এখান থেকে যে কটা ডিস্ট্রিবিউশন ফাংশন রয়েছে সমস্তটা যদি আমি সাম করি তাহলে দেয়ার সাম হ্যাজ টু বি 1। তো সামটা করা যাক, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেটাকে সলভ করলেই আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব। এখানে কি কটা রয়েছে 1 2k, so it will be 3, again 2 5 and 3, it will be 8 plus k 9, so this is 9k plus k square 2k 3k square 7k square, it will be 10k square is equals to 1. So if we solve this we'll get, এটা সলভটা তোমরা নিজেরা করে নেবে, সলভ করলে যেটা পাবো সেটা হচ্ছে k এর ভ্যালু একটা -1 আসবে আর একটা k এর ভ্যালু আসবে হচ্ছে 1/10। এবার কথা হলো যে যখন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ফাইন্ড করছি এখানে কিন্তু কিছু k কিন্তু less than 0 হতে পারবে না, so k has to be greater than 0, so we'll take the value 1/10. Okay, so k is equals to 1/10. আমাদের ফার্স্ট কোশ্চেনটা তাহলে সলভ হয়ে গেল। নেক্সট কি বলছে, probability function of x less or equals to a which is half greater than হবে। তো এইখানে আমাদেরকে ফাইন্ড করতে হবে মিনিমাম a কত হতে পারে। ওকে, তো এই প্রবলেমটা শুরু করা যাক। এখন মাথায় রাখবে পরের প্রবলেমটার জন্য k is equals to যে 1/10টা আমি পেয়েছি এটা কিন্তু ইউজ হবে। সো 2 এর প্রবলেমটা করছি। তাহলে এখন f0 is 0, f1 will be k which means 1/10, f2 will be 2k which means 1/5, f3 will be 3k which means 3/10 and so on. Okay, তাহলে এখন যদি আমরা আস্তে আস্তে দেখতে থাকি, f0 যদি থাকে তাহলে 0, তাহলে f0 প্লাস f1 যদি করি তাহলে 0 প্লাস 1 করলে আসছে 1/10, স্টিল হাফের থেকে ছোট। এগেন যদি f2 প্লাস করি তাহলে কি আসবে 1/10 প্লাস 1/5, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে, তাহলে আসবে 3/10। ওকে, হুইচ ইজ স্টিল 1/2 এর থেকে ছোট। এগেন f0 প্লাস f1 প্লাস f2 প্লাস যদি f3 করি তাহলে কি আসছে, তাহলে এখান থেকেই ডিরেক্ট করি, ফার্স্টে আছে 0, তারপরে k, তারপরে 2k, তারপরে এগেইন 2k, সো ইট ইজ 5k, k এর ভ্যালু আমরা জানি 1/10, সো এটা আসবে হচ্ছে হাফ। এটা কিন্তু হাফের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই কেসটাকেও নিতে পারবো না, কারণ আমাদেরকে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান সাইনটা দেওয়া রয়েছে। যদি গ্রেটার অর ইকুয়ালস টু হতো তাহলে নিতে পারতাম, তাহলে আমাদেরকে আবার আরেকটা স্টেপ এক্সট্রা করতে হবে। সেটার জন্য আমি এটাকে আবার চেক করব, f0 প্লাস f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4 অবধি নিলাম। f4 অবধি নিই যদি, তাহলে কি কি আসছে, এখান থেকে তো 5kটা পাবোই, প্লাস f4 এর জন্য কি রয়েছে 3k, so total will be 8k and 8 divided by 10 which is 4/5 which is greater than half, strictly greater than half. So our a will be, minimum value of a will be 4. Okay, তো এই প্রবলেমটা কি করে করলাম বলে যদি ডাউট হয়, কি বলেছে x টা লেস অর ইজ ইকুয়ালস টু a, যদি আমার এখানে প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়ালস টু a দেয়া থাকতো তাহলে আমি একদম পার্টিকুলার একটাই ডিস্ট্রিবিউশন ফাংশন নিতাম, সেটাকে আমি
সেখান থেকেই আমরা একেবারে কনক্লুশনে আসতাম। কিন্তু যখন আমার এখানে লেস দ্যান ইজ ইকুয়ালস টু দিয়েছে, মানে এর আগে অবধি সমস্ত ডিস্ট্রিবিউশন ফাংশনগুলোকে নিয়ে আমাকে সাম করতে হবে। আর এ ইজ দ্য ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। এখানে দেখো আমরা F4 এর জন্য F4 এ গিয়ে এক্স্যাক্টলি 4/5টা পেয়েছি। সো এখানে র্যান্ডম ভেরিয়েবল কে বসে রয়েছে? 4 বসে রয়েছে। তো এই জন্য আমরা a ইজ ইকুয়ালস টু 4 লিখছি। ওকে, এবার নেক্সট আসছে থার্ড কোশ্চেন, ডিটারমাইন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ফাংশন আর ডেন্সিটি ফাংশন কিন্তু সেম নয়, বা মাস ফাংশন যাই বলো না কেন সেম নয়। ওকে, ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে কিউমুলেটিভ যে ফাংশনটা সেটাকে মিন করে। এবার কিউমুলেটিভ কি? কিউমুলেটিভ হচ্ছে আমরা ডেন্সিটি ফাংশন বা মাস ফাংশনের জন্য শুধুমাত্র একটা ইন্টারভালের জন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে? সাপোজ একটা ইন্টারভালের জন্য এই ফাংশনটাকে নিয়ে নিয়েছি, আদারওয়াইজ 0 হয়। কিন্তু যখন আমি ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য নেব তখন প্রিভিয়াসগুলো সব সাম হয়ে হয়ে যেতে থাকে। সাপোজ ধরো এটার জন্যই যদি বলি, এটা যে টেবিলটা করে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার ডেন্সিটি মাস ফাংশনের জন্য। যদি এটাকে আমার ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য ভাবতে হয়, সাপোজ ধরো ডিস্ট্রিবিউশন ফাংশনকে নোট করা হয় ক্যাপিটাল এফ দিয়ে, যেখানে ডেন্সিটি ফাংশন বা মাস ফাংশনকে নোট করা হয় কিন্তু স্মল এফ দিয়ে। তো ক্যাপিটাল এফ উইল বি, ফার্স্টে কি রয়েছে? 0, মানে ডিস্ট্রিবিউশন ফাংশনটা 0 when x is equals to 0। ওকে, এবার সেকেন্ড পার্টটায় কি হবে? সেকেন্ড পার্টটা কিন্তু 0 প্লাস কে, আমি দুটোই নেব যখন x is equals to 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট। ওকে, নেক্সট যদি x 1 এর থেকে বড় হয় আর 2 এর থেকে ছোট হয়, এই রকম পজিশনে আমি কি নেব? শুধুমাত্র কিন্তু তখন আমি 2 কে নিতে পারবো না। যদি 2 কে নিয়ে নিই তাহলে সেটা আমার হয়ে যাবে মাস ফাংশন, তখন আগের সমস্ত কটা আমি সাম করব। সো দ্যাট উইল বি 0 প্লাস কে প্লাস 2k। ওকে, তো আশা করছি বোঝাতে পারছি। মানে যত আমার র্যান্ডম ভেরিয়েবলটা আস্তে আস্তে যত আমি বাড়াতে থাকবো, তখন আমরা শুধুমাত্র সেই পয়েন্টের ফাংশনটা আমি নিচ্ছি না। যদি সেই পয়েন্টের ফাংশন নিই তাহলে সেটা হয়ে যাচ্ছে মাস ফাংশন বা ডেন্সিটি ফাংশন। যখন ডিস্ট্রিবিউশন ফাংশন বলবো তখন তার আগের সমস্ত কটাকেই সাম করে করে নিয়ে আসতে হবে। ওকে, তো এটাই হচ্ছে ডেন্সিটি ফাংশন আর ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে ডিফারেন্স। তো শুরু করা যাক থার্ড নাম্বার। সো fx will be is equals to 0 if x less than 0. fx will be f0 if x টা কোথায় থাকবে? 0 আর 1 এর মধ্যে। it will be f0 plus f1 if x is in between 1 and 2. It will be f0 plus f1 plus f2 if x lies between 2 and 3. Okay, so হোপফুলি বুঝতে পারছো যে সমস্তটা আমরা প্রবাবিলিটি ফাংশনটাকে সাম করে করে চলেছি। তো আমি একেবারে লাস্ট স্টেপটা লিখে দিচ্ছি, সেটা কি হবে? f0 প্লাস f2 and so on, এভাবে গেলে তাহলে একদম লাস্টের আগের স্টেপটা যদি বলি তাহলে এটা আসবে এরকম। আর একদম লাস্ট স্টেপে সমস্তটা সাম হয়ে যাবে, তখন x এর ডোমেইনটা কি হবে? x is greater or is equals to 7. ওকে, তো এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। তো এবার তোমরা, আমি জাস্ট এখানে কিভাবে আসবে সেটা লিখে দিয়েছি, বাকিটা পুরোটাই ক্যালকুলেশনের কাজ। k is equals to 1/10 এই ভ্যালুটা বসাবে আর ফাংশনগুলো সাম করবে, সাম করে k এর ভ্যালুটা বসালেই প্রত্যেকটার জন্য পেয়ে যাবে। আর যখন ডিস্ট্রিবিউশন ফাংশন লিখতে হবে অবশ্যই করে এই পুরোটাই লিখতে হবে,
আর এই যে লাস্ট লাইনটা কি করে বুঝবে তোমার প্রবলেমটা ঠিক হয়েছে, যখনই কে এর ভ্যালুটা এখানে বসাবে এই যে লাস্ট যে ফাংশনটা আসছে সেটা কিন্তু সবসময় ইজ ইকুয়ালস টু 1 হবে। বাকি সমস্ত যা কিছু আসতে পারে বাট লাস্ট এটা সবসময় 1 আসবে। শুধু এটা এই প্রবলেমের জন্য না, ডিস্ট্রিবিউশন ফাংশন যখনই আমি ফাইন্ড করব তখন লাস্ট স্টেপটা সবসময় 1 আসে। ওকে, আচ্ছা এবার আমরা পরের প্রবলেমটায় সুইচ করছি। পরের প্রবলেমটা কি রয়েছে? পরের প্রবলেমটা রয়েছে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন কনসেপ্টের উপর। ইফ x is normal 0 1 variate, which means standard normal distribution, একটু আগেই শিখেছি। Find the distribution of e to the power x. ওকে, তো একটু আগেই শিখেছি এটা, ফর্মুলাটা আরেকবার দেখে নাও কি ছিল। এটাই ছিল। তো এখানে এখন আমার কাছে গিভেন কি রয়েছে? এক্স গিভেন রয়েছে। তাহলে এক্স এর জন্য যে স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটের যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা ইউজ হয় সেটা আমি এই পজিশনে বসাবো। আর আমার কাছে কি দেয়া রয়েছে? ওয়াই এর বদলে ওয়াই এর জায়গায় দেয়া রয়েছে এখানে ই টু দি পাওয়ার এক্স। তো সেটাকে আমি ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে তার মডিউলাসটা এখানে মাল্টিপল হিসেবে বসাবো। ওকে, তো প্রবলেমটায় ফেরা যাক। So let y is equals to e to the power x in real variable যদি লিখি y is equals to e to the power x. Since x follows standard normal distribution, so the PDF of x will be কি ছিল পিডিএফটা? fx of x is equals to 1 by root over 2 pi into e to the power minus x square by 2, যেখানে x minus infinity to infinity. ওকে, আচ্ছা এবার আমাদের নেক্সট টাস্ক কি হবে? যে ডিফারেন্সিয়েশনটা করা। সো বা ডিরেক্ট আমি ফর্মুলাটা লিখি, if y is equals to fx into modulus of dx dy, তাহলে fx এর জায়গায় x এর যে ডেন্সিটি ফাংশন সেটা বসিয়ে দেবো 1 by root over 2 pi into e to the power minus x square by 2। ওকে, আর যদি এটাকে ডিফারেন্সিয়েট করি x এর রেসপেক্টেই করে দিই, তারপরে উল্টে দেবো dy dx করলে কি হচ্ছে? e to the power x ই থাকবে, তাহলে dx dy will be e to the power minus x। সো এটা এখানে বসিয়ে দেবো ইন্টু e to the power minus x। এগেন যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আসবে এক্সপোনেন্টের ক্যালকুলেশন, সো ইট উইল বি e to the power minus half into x square plus 2x। তোমরা জাস্ট একবার চেক করে নেবে আমি ঠিকঠাক লিখেছি কিনা। ওকে, তো আমি সাইডেই করছি নেক্সট পার্টটা। ওকে, এবার আমি যখন y এর রেসপেক্টে লিখছি তখন আমি নিশ্চয়ই এটাকে এরকম x হিসাবে বসিয়ে রাখতে পারবো না, কারণ যখন আমি দেখেছি যে x এর র্যান্ডম ভেরিয়েবল রয়েছে তখন তার ডিস্ট্রিবিউশন ফাংশনটাও x এর রেসপেক্টেই থাকে। যেমন দেখো না, এটা x র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন ফাংশন সেখানে কিন্তু x রয়েছে, অন্য কোনো আদার্স ভেরিয়েবল নেই। তো এখানে যখন আমি y এর ডিস্ট্রিবিউশন ফাংশন ফাইন্ড করছি তখন নিশ্চয়ই আমি এর মধ্যে x কে রাখতে পারবো না, তো অবভিয়াসলি সেটাকে আমায় চেঞ্জ করে y এর ফর্মে নিয়ে আসতে হবে। তো y এর ফর্মে চেঞ্জ করব কি করে? এইটা থেকে। ওকে, তো এখান থেকে আমরা কি বলতে পারি? যদি চেঞ্জ করি তাহলে it will be fy is equals to 1 by root over 2 pi into y
ইন্টু e⁻−1/2 ইন্টু log y এর হোল স্কোয়ার। এটা জাস্ট তোমরা একটু চেক করে নেবে, কারণ y যদি ইজিক্যালস টু e⁻x হয় তাহলে এখান থেকে কি বলতে পারি, x উইল বি log y। ওকে, তো এটাই ইউজ করে এখানে বসিয়ে জাস্ট ট্রান্সফরমেশনটা করেছি। তো এখন আমাদের যেটা রিকোয়ার্ড ছিল e অফ x এর ডিস্ট্রিবিউশনটা ফাইন্ড করতে হবে, তো সেটা আমি পেয়ে গেছি। আচ্ছা, এবার এখানে তোমাদের যে ফাইনাল অ্যান্সারটা হবে সেখানে কিন্তু y এর রেঞ্জটাও মেনশন করতে হবে। x এর রেঞ্জ যদি -0 টু -ইনফিনিটি টু ইনফিনিটি হয় তাহলে এখানে y এর রেঞ্জ উইল বি 0 টু ইনফিনিটি। কেন 0 টু ইনফিনিটি? কারণ এখানে দেখো লগ চলে এসছে, লগ তো নেগেটিভ ভ্যালু নিতে পারবে না, 0 নেয় না, তো সেই জন্য এখানে y এর রেঞ্জটা হবে 0 থেকে ইনফিনিটির মধ্যে। সো আওয়ার ফাইনাল অ্যান্সার উইল বি hence the required distribution function y is equals to e⁻x is if y is equals to 1/√2 pi into y e⁻−1/2 into log y এর হোল স্কোয়ার। এটা কখন হবে? যখন y রয়েছে 0 টু ইনফিনিটির মধ্যে, আদারওয়াইজ অলওয়েজ 0। Okay, so this is our required answer. এবার নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম ইজ কোয়াইট সিমিলার। এটা রয়েছে, আগেরটা র্যান্ডম ভেরিয়েট দিয়েছিল, নর্মাল ভেরিয়েট দিয়েছিল, এটা রয়েছে বিটা ভেরিয়েট দিয়ে। ইফ x follows β1 mn distribution বা mn variate, then show that কি শো করব, x/1/x follows β2 mn variate। ওকে, তো এটাও একদম আগেরটার মতোই হবে। তো আমি একটু স্টার্ট করে দিচ্ছি, তো বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। তো ফার্স্টে যেহেতু x কি ফলো করছে, β1 ডিস্ট্রিবিউশনটা ফলো করছে, সিন্স x follows β1 mn distribution, so the PDF will be, PDF-টা কি হবে, fx of x is equals to x to the power m-1 into 1 minus x to the power n-1। আচ্ছা, এখানে কিন্তু mn ভেরিয়েট রয়েছে, আগেরটা কিন্তু lm ভেরিয়েট ছিল, মানে আমরা যখন থিওরিটা স্টাডি করছিলাম, তো দুটোর মধ্যে কনফিউজড হয়ে যাবে না, যে ভেরিয়েটটা ইউজ করা হয়েছে সেই ভেরিয়েট দিয়েই লিখতে হবে, ডিভাইডেড বাই বিটা mn। এখানে বিটা mn রয়েছে, তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা যদি না জানি তাহলে কি করে করব। অ্যাকচুয়ালি এটা কোনো ইউজই হবে না বলতে গেলে, তো এটা থেকেই ডিরেক্ট চলে আসবে। সো এখানে সাইডে x এর রেঞ্জটা অবশ্যই লিখবো, 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, where mn both are greater than 0 and otherwise it will be 0। ওকে, আচ্ছা, এবার আমরা ডিরেক্ট আমাদের ট্রান্সফরমেশনের ফর্মুলাটা লিখে নিই। ট্রান্সফরমেশনের ফর্মুলাটা কি ছিল, y is equals to fx of x into modulus of dx dy। আচ্ছা, তার আগে আমাদেরকে এটা স্পেসিফাই করতে হবে ওয়াইটাকে আমরা কি নিচ্ছি। ওয়াইটাকে হচ্ছে আমরা নিচ্ছি x ডিভাইডেড বাই y কে আমরা নিচ্ছি x ডিভাইডেড বাই 1 মাইনাস x। ওকে, তো এখন যদি এটাকে আমি ডেরিভেটিভ করি dy dx যদি করি,
তাহলে ডিওয়াই ডিএক্স করলে আসবে হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো আমাদেরকে আইদার গ্রেটার দেন 0 হতে হতো অর লেস দেন 0 হতে হতো। তো এটা অলওয়েজ গ্রেটার দেন 0। কেন গ্রেটার দেন 0? কারণ এক্স হচ্ছে 0 আর 1 এর মধ্যে রয়েছে। তো আমাদের কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে। তো এখান থেকে তোমরা জাস্ট এখানে কি করবে, এফ এক্স অফ এক্স এর জায়গায় এই যে ফাংশনটা রয়েছে, এই যে ডেনসিটি ফাংশনটা রয়েছে সেটাকে পুট করে দেবে, ডিভাইডেড বাই বিটা এম এন। আর ডিএক্স ডিওয়াই রয়েছে, এটা অবশ্যই নোটিস করবে। আর ডিওয়াই ডিএক্স আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, 1/1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার বেরিয়েছে। তার মানে ডিএক্স ডিওয়াই কি হবে, বিষয়টা উল্টে যাবে। সো দ্যাট উইল বি 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, দুটো যদি সাম করে দিই তাহলে এটা কি আসবে, এটা আসবে 1 প্লাস n। ওকে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, এই অবধি গেল হচ্ছে আমার শুধুমাত্র এক্স এর রেসপেক্টে। আমাকে ওয়াই এর রেসপেক্টে লিখতে হবে। তাহলে ওয়াই এর রেসপেক্টে যদি লিখতে যাই তাহলে বিষয়টাকে একটু অ্যারেঞ্জ করে নেওয়া যাক। ওখানে যদি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স বাই 1 মাইনাস এক্স হয়, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এক্স উইল বি ওয়াই বাই ওয়াই প্লাস 1, এটা আসবে। এটা তোমরা নিজেরা চেক করে নেবে। ওকে, তো এবার আমি এখানে ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, এক্স এর জায়গায় ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস y by y plus 1 to the power n plus 1 divided by beta m n। ওকে, তো এই পার্টটা কিন্তু কোশ্চেনের অ্যান্সারটাই শো করাতে হবে। আমি সাইডের গুলো মুছে দিচ্ছি আপাতত। সো এখন কি বলতে পারি, এখন যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে এটা কি আসবে, এটা চলে আসবে y টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই বিটা এম এন ইন্টু 1 প্লাস y টু দি পাওয়ার m প্লাস n। ওকে, যেখানে y এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে and m n both are greater than 0। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কেসটা। সেকেন্ড কেসটার জন্য 0 আসবে। তো এটা চেক করে নিও। এটাই ছিল আমাদের যে বিটা টুর যে ডিস্ট্রিবিউশন ফাংশন, তো সেটার সাথে সিমিলার চলে এসছে। পরের প্রবলেমটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দেবো। দ্য র্যান্ডম ভেরিয়েবল x is distributed uniformly over the interval 0, 2. Find the distribution function of the larger root of the quadratic equation t square plus 2t minus x is equals to 0। ওকে, তো আমাদের এখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেয়া রয়েছে সেটা হচ্ছে এটা। এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে শ্রীধর আচার্য লাগিয়ে অবভিয়াসলি তোমরা রুট ফাইন্ড করতে পারবে। আর রুটটা কি হবে,
রুটটা উইল বি টি। এই দুটো রুট আছে, হচ্ছে T1 আর T2 দিয়ে যদি ডিনোট করি। আর যেটা লার্জার রুট হবে, বুঝতেই পারো যে কি করে লার্জার রুট আর কি করে স্মলার রুট ডিটেক্ট করতে হয়। তো সেখান থেকে লার্জার রুট যেটা হবে সেটাকেই কিন্তু কি লিখবে, y ইজ ইকালস টু সেই লার্জার রুটটা। এবার আর কিচ্ছু নেই, y ইজ ইকালস টু যখন আমি লার্জার রুটটা নিয়ে নিয়েছি তখন সেটাকে আবার সিমিলারলি dy dx করব। আর x যে আমরা ভ্যারিয়েটটা নিয়েছি সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ইউনিফর্মলি 0 টু এই ইন্টারভালের মধ্যে ডিস্ট্রিবিউটেড রয়েছে। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আমি জানি, আর ইন্টারভাল রয়েছে মানে এটা বুঝতেই পারছো যে এটা হচ্ছে কন্টিনিউয়াস কেসের জন্য। তো সেখান থেকে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের যে পিডিএফ এর যে ফর্মুলা সেটা থেকে আমরা এটাই সলভ করে নিতে পারবো। ওকে, তো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটা চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা বলছে পয়সন ডিস্ট্রিবিউশনের উপর। নাম্বার 5, আ discrete random variable follows Poisson distribution Poisson's P will always be capital. Such that P of x is equals to 1 is equals to P of x is equals to 2. Find the mean of the distribution. আচ্ছা, পয়সন ডিস্ট্রিবিউশন নিয়েছি মানে এটা আমাদের ডিসক্রিট কেসগুলোর জন্য। আর মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন, মিন ওয়ার্ডটা এখন একটু নতুন লাগতে পারে শুনতে। আমাদের যে পয়সন ডিস্ট্রিবিউশনটা ছিল, আমি সাইডে ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখে দিচ্ছি। এফ আই ইজ ইকুয়ালস টু কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল, আই ইজ ইকুয়ালস টু 0 1 অ্যান্ড সো অন। ওকে, তো এখানে মিন বলতে, মিনের ফার্দার ডেফিনেশন জানার আগে শুধুমাত্র এই প্রবলেমটার জন্য এইটুকু বুঝে রাখো যে পয়সন ডিস্ট্রিবিউশনে মিন ইজ ইকুয়ালস টু মিউ, মানে মিউ এর যদি ভ্যালুটা ফাইন্ড করতে পারি তাহলে আমাদের এইখান থেকে মিনটা ফাইন্ড করা হয়ে যাবে। তো যেটা বলেছে, যেটা আমাদেরকে গিভেন রয়েছে সেটা ধরেই আমরা এগিয়ে যাব। P of x is equals to 1 is equals to P of x is equals to 2. আমাদের ডেন্সিটি ফাংশন, মাস ফাংশনটা সাইডে লেখা রয়েছে। তো যদি x is equals to 1 হয় তাহলে i এর জায়গায় 1 পুট করে দেবো। সো উই উইল গেট e টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার 1 মানে দ্যাট উইল বি অনলি মিউ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে নিচে কিছু থাকছে না। সো দিস ইজ ইকুয়ালস টু e to the power minus mu, mu is square divided by 2 factorial. ওকে, তো এক্সপোনেন্ট কখনো নেগেটিভ হয় না, তো এখান থেকে বোথ সাইড থেকে e to the পাওয়ারটা অমিট করে দিতে পারি। আর অলরেডি যখন আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন লিখেছিলাম সবসময় দেওয়া ছিল মিউ ইজ গ্রেটার দেন 0, মিউ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখান থেকে ডিরেক্ট কি বলতে পারি, মিউ ইজ ইকুয়ালস টু 2 ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা যদি ফেলো তাহলে জানতে পারবে যে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ইজ ইকুয়ালস টু 2। তো এখান থেকে একদম ইজি প্রবলেম, ডিরেক্ট মিউ ইজ ইকুয়ালস টু 2 আমি ফাইন্ড করতে পারছি। সো দ্য রিকোয়ার্ড মিন উইল বি 2। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট প্রবলেম একটা নিচ্ছি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের উপর। সো দ্যাট উইল বি problem number 6. A point is chosen at random
on a semicircle. Having center at origin and radius unity and projected on the diameter. Proof that the distance of the point of projection from the center has the probability density function 1 by pi into root over 1 minus x square, where x lies between -1 to 1, or it will be 0 elsewhere. তো এই প্রবলেমটা দেখো, এতক্ষণ অবধি যে প্রবলেমগুলো করছিলাম সেগুলোর থেকে একটু ডিফারেন্ট কারণ কি, এখানে একটা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ লাগবে, বাট ভীষণ ইজি প্রবলেম। তো ফার্স্টে এটা সেমি সার্কেল নিয়ে বলেছে, তো আগে আমরা সেই সেমি সার্কেলটা ড্র করে নিই। তো এটার জন্য ফার্স্টে আমি একটা ডায়াগ্রাম বানিয়ে নেব। সকলেই জানো সেমি সার্কেল কীরকম হয়। তো সেমি সার্কেলের উপর একটা অরিজিনটা বলেছে, সেন্টারটা বলেছে অরিজিনে, সো এটাকে আমি ও নিয়ে নিলাম। আর সেমি সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট, লেটস সে কিউ, রেডিয়াসটা 1 ইউনিট, তার মানে ও কিউ উইল অলওয়েজ বি 1। আচ্ছা, এবার বলেছে যে ওই পয়েন্টটা থেকে একটা প্রজেকশন নিতে হবে ডায়ামিটারের উপর। তো যদি প্রজেকশন নিয়ে নিই, সাপোজ যে পয়েন্টটায় আসবে ডায়ামিটারের উপর সেটাকে আমি পি দিয়ে ডিনোট করছি, আর অরিজিন থেকে বা সেন্টার থেকে সেমি সার্কেলের উপরে যে পয়েন্টটা নিয়েছিলাম সেটা, সেই লাইনটা রেডিয়াসের সাথে যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে সেটাকে আমি ওয়াই দিয়ে ডিনোট করছি। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ডায়াগ্রাম। এবার এই ডায়াগ্রামটা থেকে আমি প্রবলেমটা কি করে করব, কি বলছে যে আমাকে এই পিডিএফটা দেখাতে হবে কার জন্য, এই যে প্রজেকশনটা রয়েছে ডিস্টেন্সটা, এই ওপি যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটার জন্য আমাকে এটা দেখাতে হবে। তো তার জন্য আমাকে তো আগে একটা র্যান্ডম ভেরিয়েবল পেতে হবে, তো সেই র্যান্ডম ভেরিয়েবলটা উইল বি ওয়াই। এবার এই ওয়াইটাকে আমি অ্যাঙ্গেল হিসাবে কেন নিয়েছি, তো সাপোজ দেখো ওয়াই কতটা মুভ করতে পারে। যদি এটা সেমি সার্কেল হয়, এখান থেকে ওয়াই এই পুরোটা মুভ করবে এই লাইন অ্যাঙ্গেল অবধি, আর যদি লাইন অ্যাঙ্গেল অবধি মুভ করতে পারে তাহলে তার রেঞ্জটা কি হবে, 0 থেকে পাই এর মধ্যে। ওকে, তাহলে ওয়াই এর রেঞ্জটা আমার আসছে হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে। এবার এখানে যদি আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা ইউজ করি তাহলে আমি ওয়াই এর জন্য কি ডেনসিটি ফাংশনটা পাবো, তাহলে ওয়াই এর জন্য যে ডেনসিটি ফাংশনটা আসবে সেটা উইল বি 1 by pi, where y belongs to open interval 0 to pi. তো আমরা অলরেডি ইউনিফর্ম ডেনসিটি ফাংশনের জন্য দেখে এসেছি যে যে ইন্টারভালটায় মুভ করে সেখানে এন্ড পয়েন্ট দুটো যদি মাইনাস করে দিই তাহলে আমি আমার ডেনসিটিটা পেয়ে যাব, আর অন্য যে কোনো পজিশনে ইট উইল বি 0। ওকে, তাহলে আমরা যে ওপিটা ফাইন্ড করব, ওপির জন্য যে পিডিএফটা আমরা ফাইন্ড করব সেটা তো কারোটা হেল্পের জন্য ফাইন্ড করতে হবে, কারোটা হেল্পের রেসপেক্টে। তো সেটা হচ্ছে আমি ওয়াই এর হেল্পটা নিচ্ছি, অ্যান্ড ওয়াই এর হেল্পটা নিয়ে তার পিডিএফটা আমার বোঝা হয়ে গেছে, তার মানে এখানেই আমার অঙ্কটা
হাফ কাজ শেষ হয়ে গেছে। ওকে, নেক্সট কাজ কি? নেক্সট হচ্ছে আমাদের ওপিটাকে ফাইন্ড করতে হবে, কারণ আমি ওয়াই এর রেসপেক্টে ফাইন্ড করেছি। এবার ওপি কোন ফাংশনটা ফলো করছে যদি আমি না জানতে পারি, তাহলে আমি সেই ট্রান্সফরমেশনটা নেব কি করে? তো ওপি ফাইন্ড করা ভীষণ ইজি ব্যাপার। কেন ইজি? কারণ এখানে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, আর ওপি হচ্ছে বেস। তো এখান থেকে আমি কি বলতে পারি? ওপি উইল বি ইজ ইকুয়ালস টু ও কিউ cos y। ওকে, এখন লাকিলি ও কিউ হচ্ছে 1, কারণ ইউনিট রেডিয়াস বলেছে আর ও কিউ এখানে রেডিয়াস, তাহলে ওপি উইল বি অনলি cos y। ওকে, আচ্ছা, তাহলে ও কিউ ওপি যদি cos y হয়, তাহলে এখন আমরা কি করব? gx ইজ ইকুয়ালস টু ধরে নেব, বা x ইজ ইকুয়ালস টু লেট x is equals to OP which is cos y। আচ্ছা, এখানে কিন্তু আমাদেরকে যেটা ফাইন্ড করতে হবে সেটা হচ্ছে dy dx। কারণ আগের প্রবলেমগুলোয় প্রত্যেকটাই কি ছিল? y is equals to gx এরকম ফরম্যাটে ছিল। তো সেই জন্য আমরা কি ফাইন্ড করছিলাম? dx dy দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। কিন্তু এখানে যে ফরম্যাটটা আসছে সেটা হচ্ছে x is equals to gy। সো দ্যাটস ওয়াই এখানে আমি যেটা মাল্টিপ্লাই করব সেই ফ্যাক্টরটা হচ্ছে dy dx। ওকে, সো in real variable x will be is equals to cos y, where y এর রেঞ্জটা তো অলরেডি জানি 0 থেকে y এর মধ্যে লাই করছে, and x টা রয়েছে -1 থেকে 1 এর মধ্যে। কেন x -1 থেকে 1 এর মধ্যে? কারণ x বলতে আমরা কাকে নিয়েছি? cos y কে নিয়েছি। এবার cos y এর ভ্যালু তোমরা রেঞ্জটা তোমরা সকলেই জানো, cos y এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেই লাই করে। সরি, cos y এর রেঞ্জটা -1 থেকে 1 এর মধ্যেই লাই করে। ওকে, সেই জন্য x টা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। এবার আমরা ট্রান্সফরমেশনটা নিয়ে নেব, সমস্ত কিছুই আমাদের কাছে রেডি করা রয়েছে। তাহলে এখান থেকে আমি যদি ডিরেক্ট ফাইন্ড করি dx dy, তাহলে it will be minus sin y। আর যদি ফর্মুলাটা ইউজ করি f of y is equals to fx, এখানে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না কারণ আমরা ভেরিয়েবল পার্ট দুটো চেঞ্জ করেছি। সো এটা হবে যে fx of x is equals to fy of y into dy dx। সো এখান থেকে কি বলতে পারি? এটা তো অলরেডি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে পেয়েছি 1/π, আর dy dx, আর আমরা এখানে ফাইন্ড করে রয়েছি dx dy, তার মানে এটা উল্টে যাবে, আর মডিউলাস রয়েছে মানে মাইনাসটাও থাকবে না, তাহলে এটা হয়ে যাবে 1/sin y। এখন এখান থেকে ইজিলি ফাইন্ড করতে পারবে যে sin y is equals to √1 - x স্কয়ার। ওকে, এটা তোমরা নিজেরা ফাইন্ড করে দেখবে যে কি করে এটা আসছে। তো এখন আমি এটাকে y-টাকে চেঞ্জ করে দিই x এর রেসপেক্টে, তাহলে এটা আসবে 1/√1 - x স্কয়ার is equals to 1/π into 1 - x স্কয়ার। ওকে, এটা কখন হবে? যখন x এর রেঞ্জটা রয়েছে -1 থেকে 1 এর মধ্যে। যদি x -1 থেকে 1 এর মধ্যে না থাকে, then it will be 0। ওকে, সো এটাই ছিল প্রবলেমটা, ভীষণ ইজি প্রবলেম, শুধুমাত্র তোমাদেরকে ডায়াগ্রামটা ড্র করতে হবে, আর অবশ্যই করে এক্সাম কপিতে ডায়াগ্রামটা মেনশন করবে। সো এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট প্রবলেমে। লাস্ট প্রবলেমটা হচ্ছে পুরোটাই ক্যালকুলেশন বেসড, সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের উপর। Number 7, if x is a
Poisson distributed random variable with parameter mu or I can say X follows Poisson distribution, then show that P of X less than is equals lesser is equals to n is equals to 1 by n factorial integration mu to infinity e to the power minus x x to the power n dx, where n is positive integer, then I can say n belongs to natural number. ওকে, আচ্ছা, এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা। তো কি করে শুরু করব? শুরু করার জন্য আমাদেরকে একটু আমাদের অ্যান্সারটা কি আসতে লাগবে সেটার দিকে তাকিয়ে শুরু করতে হবে। তো সেটার জন্য আমরা কি দেখব, রাইট সাইডটা একবার দেখে নেব। রাইট সাইডে কি রয়েছে? ইন্টিগ্রেশন মিউ টু ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটি রয়েছে মানে আমাদের কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্টটা ইউজ করতে হবে, আদারওয়াইজ উইদাউট ইমপ্রপার ইন্টিগ্রাল যদি ডিরেক্ট ইন্টিগ্রেশনের মধ্যে ইনফিনিটি বসিয়ে বসিয়ে করো, মার্কস পুরো 0 দিয়ে দেবে। তো সেই জন্য এখানে ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্টটা ফলো করতে হবে। তো ফার্স্টে আমাদেরকে কি বলেছে, এক্স ফলোস পয়সন মিউ ডিস্ট্রিবিউশন, তাহলে এর মাস ফাংশনটা কি হবে? দ্যাট উইল বি ই টু দি পাওয়ার মাইনাস মিউ mu to the power I divided by I factorial, where I is 0, 1 and so on. Okay, এখন যদি x less than is equals to n নি, যেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে, তাহলে কি আসবে? p of x is equals to 0 plus, আচ্ছা এখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার নিয়েছি, এটার সাথে 0টাও ইনক্লুড করতে হবে। p of x is equals to 0, p of x is equals to 1, এটার সামেশন হয়ে যাবে, কারণ এটা কি বলেছে, এটা এক্স্যাক্ট কোনো পয়েন্টে বলেনি, এটা কিন্তু বলেছে লেস অর ইকুয়ালস টু n, মানে n এর আগে যাবতীয় যা রয়েছে সবার সামেশনটা আমাকে নিতে হবে, প্লাস p of x is equals to n। তাহলে p of x is equals to 0 হয়, আমরা এই মাস ফাংশনটাই বসাতে থাকি, তাহলে কি আসবে? 0 ফ্যাক্টোরিয়াল মিন্স 0 e টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস e টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস e টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ স্কোয়ার ডিভাইডেড বাই মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকে। তাহলে লাস্ট কম্পোনেন্টটা আসবে e টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, এবার আমাদেরকে এই সামেশনটা করতে হবে। সামেশনটা করতে গেলে আমি এটাকে একটা ফার্স্টে নাম্বারিং দিয়ে রাখছি, নাম্বার 1 বলে। এবার আমি যেটা কোশ্চেনে গিভেন রয়েছে সেটা যদি রাইট হ্যান্ড সাইডটার দিকে তাকাই, একটা ইমপ্রপার ইন্টিগ্রাল রয়েছে, সেটাকে যদি আমি সলভ করতে যাই, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন মিউ টু ইনফিনিটি e to the power minus x x to the power n dx, তাহলে এখানে লিমিট নিয়ে নিতে হবে, লিমিট ক্যাপিটাল B tends to infinity and now it will be not infinity, it will be capital B is equals to, যেমন ইন্টিগ্রেশন বাই পার্টস করে সিমিলার ফর্মুলায়, লিমিট B tends to infinity minus x to the power n e to the power minus x, upper limit b lower limit mu, plus limit
b tends to infinity integration mu upper limit b into n into x to the power n minus 1 into e to the power minus x dx এই অবধি চলে আসলো। আচ্ছা, এবার এখানে ইনফিনিটির ভ্যালুটা যদি বসাই তাহলে প্রথম বি বসালে কি আসবে, বি বসালে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস এক্স এর জায়গায় বিটা বসাবো, মাইনাস বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বি, এটাই আসবে। এবার এক্সপোনেন্টের রেট অফ কনভার্জেন্সটা অনেক বেশি, সেই জন্যে উপরে যদি বি থাকে আর নিচে যদি এক্সপোনেন্ট থাকে তাহলে এটা অলওয়েজ কনভার্জেস টু জিরো। ওকে, তো তাই জন্য বি এর রেসপেক্টে যে টার্মটা আসার কথা সেটা ডিরেক্টলি জিরো হয়ে যাবে। তাহলে পরে কি থাকবে, নাও এখানে পড়ে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার এন, শুধুমাত্র যে লোয়ার লিমিটটা থেকে যে কম্পোনেন্টটা পাবো সেটাই পড়ে থাকবে, প্লাস এখানে একটা এন ছিল, এনটাকে আমি বাইরে বের করে আনলাম, ইন্টু লিমিট বি টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন মিউ টু বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এখানে সাইডে লিখে দেব সিন্স লিমিট b tends to infinity b to the power n divided by e to the power b is equals to 0। আচ্ছা, তো মোটামুটি এই অবধি চলে এসছে। এবার এখানে আমার কাছে যেটা কোশ্চেনে দেওয়া ছিল, এখানে একটা 1/n ফ্যাক্টোরিয়াল বিষয় ছিল, তো সেটা যদি আমাদেরকে লাগে তাহলে আমি বোথ সাইড 1/n ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আমার এই সাইডে ছিল কি, মিউ টু ইনফিনিটি e to the power minus x x to the power n dx এরকম ছিল। তো এখন আমি বোথ সাইড 1/n ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কি আসবে, মিউ টু ইনফিনিটি e to the power minus x x to the power n dx is equals to 1/n factorial e to the power minus mu to the power n plus 1/n minus 1 factorial limit b tends to infinity, বা b tends to infinity টা যদি তুলে দিই এখানে ডিরেক্ট আমি ইন্টিগ্রেশনে বসিয়ে দিচ্ছি, মিউ টু ইনফিনিটি e to the power minus x x to the power n minus 1 dx। ওকে, তো এটা যেটা আসলো এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আমি হাইলাইট করে রাখছি। ওকে, আচ্ছা, কেন ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমি বাকিগুলো ডিরাইভ করব, তো এখান থেকে আমাকে বাকিগুলো ডিরাইভ করতে গেলে কি করে করব, এবার এই ইন্টিগ্রেশনটার দিকে তাকাই, এই ইন্টিগ্রেশনটা কি রয়েছে, n-1 রয়েছে। আচ্ছা, এখানে যে প্যাটার্নটা ফলো হচ্ছে সেটা যদি নোটিস করো দেখবে যে n যখন রয়েছে তখন এখানে n-1 গিয়ে এখানে n-1 হয়েছে, তার মানে যদি n-1 নিই তার মানে এই পোর্শন এর যে n-1 আছে সেটা n-2 হয়ে যাবে। যদি এই সাইডে n-2 নিই তাহলে এখানে এটা n-2 হবে, এটা n-3 n-3 হয়ে যাবে, মানে এভাবে সিরিজটা একটা ফলো করবে। তো সেই রেসপেক্টে যদি আমি দেখি তাহলে সিমিলারলি বলতে পারি 1/n-1 factorial integration mu to infinity e to the power minus x into x to the power n-1 dx is equals to 1/n-1 factorial e to the power minus mu to the power n-1 plus 1/n-2 factorial
ইন্টিগ্রেশন মিউ টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ডিএক্স। ওকে, তো এইভাবে সিরিজটা ফলো করতে করতে একদম লাস্ট টার্মে কি আসবে, লাস্ট টার্মে যেটা আসবে এটা হচ্ছে ইন্টিগ্রেশন মিউ টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স ডিএক্স। এটাকে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশনটা নিজেরা করে নেবে ইমপ্রপার মেথড ফলো করে, এটা পাবো মিউ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে যে এই সমস্তগুলো সাম আপ করে দেওয়া। মানে এখানে যে ইন্টিগ্রালটা পেয়েছি সেটার ভ্যালুটা তো আমি এই ইন্টিগ্রাল থেকে পাবো, এবার এখানকার যে ইন্টিগ্রালটা পাবো সেটার ভ্যালুটা এর পর থেকে পাবো, তো আলটিমেটলি আমার সমস্তটা সাম আপ হয়ে যাবে। তো সেটা কি আসবে সেটা বলতে পারি অ্যাডিং all these we get 1 by n factorial integration mu to infinity e to the power minus x x to the power n dx is equals to e to the power minus mu into mu to the power n divided by n factorial plus e to the power minus mu mu to the power n minus 1 divided by n minus 1 factorial and so on. তাহলে লাস্ট টার্মটা আসছে e to the power minus mu into mu plus e to the power minus mu. ওকে, হোপফুলি বুঝতে পারছো কি করে আসছে, কারণ এর জাস্ট আগের যে ইন্টিগ্রালটা পাবো সেখানে এই টার্মটা থাকবে, এই টার্মের জায়গায় তখন আমি এটা দিয়ে দেবো। তো এইভাবে আমি আস্তে আস্তে সিরিজ ওয়াইজ করে যদি আমি অ্যাড করতে থাকি তাহলে আমি এটা পেয়ে যাব। আচ্ছা, এখন রাইট হ্যান্ড সাইডে যেটা পেয়েছি সেটা অলরেডি আমি ফার্স্টে এক জায়গায় লিখেছিলাম, সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1-এ। ওকে, ইকুয়েশন নাম্বার 1-এ যখন আমি এটা লিখেছিলাম তখন এটাকে কি বলেছিলাম, পি অফ এক্স লেস অর ইজ ইকুয়ালস টু 1, যেটাই কিন্তু আমার কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে এটাকে 1 নাম্বারিং করেছিলাম, এখন এটাকে যদি 2 নাম্বারিং করি, সো উই ক্যান সে ফ্রম 1 and 2 we can get p of x lesser is equals to n is equals to 1 by n factorial integration mu to infinity e to the power minus x x to the power n dx for all n belongs to natural number. কিছুই না, ইকুয়েশন 2 এ যেটা পেয়েছিলাম সেটার লেফট হ্যান্ড সাইড আর ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইড দুটোকে আমি জাস্ট সেম করে দিয়েছি, কারণ দুটোরই রাইট হ্যান্ড সাইডটা সিমিলার। ওকে, সো এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, সো উই ক্যান সে হেন্স দ্য প্রুফ। তো হোপফুলি প্রবলেমগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো, এটাকে আরও ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা তোমরা নিজে থেকে চেষ্টা করবে, অ্যান্ড এগুলো সমস্তটাই প্রত্যেকটা পরীক্ষায় আসে। তো এই পরীক্ষাগুলোর জন্যই পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান।